সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রত্যক্ষ সেবা ও এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ সময়টা আমার সাথে থাকবে। আমরা প্রত্যক্ষ সেবা সম্পর্কে অনেকেই শুনেছি, তবে আসলে এটা সেবা এবং পণ্য বা ভোগ্য পণ্যর ভিতরে আমরা অনেক সময় আলাদা করতে পারি না। বিষয়টা এরকম, সেবা হচ্ছে সেটাও এক ধরনের ভোগ করা, তবে সেটা ধরা ছোঁয়ার বাইরে। তুমি ধরতে পারবা না, তুমি সেই জিনিসটা স্পর্শ করতে পারবা না, শুধু অনুভব করতে পারবা, সেটা হচ্ছে সেবা। এখন প্রত্যক্ষ সেবাটা আসলে কি? সেবা অনেক আছে, এর ভিতর প্রত্যক্ষ সেবাটা হচ্ছে এরকম যে আমরা একটা স্বাভাবিক একটা চিন্তা করি যে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছে বা আমাদের অভিভাবক আছে বা পরিচিত জনরা আছে যারা বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত। এর ভিতর অনেকেই আছেন একজন চিকিৎসক বা ডাক্তার, অনেকেই আছেন আইনজীবী, আবার এর বাইরেও আছে কারো পরিবহন ব্যবসা আছে, কারো প্রকাশনী ব্যবসা আছে, কেউ কেউ আবার লন্ডির ব্যবসা করে, কেউ আবার বিউটি পার্লার সেলুনের ব্যবসা করে বা নিজেই বিউটি পার্লার ওপেন করে শুরু করে, নিজেই সেটার থেকে সেবা দেয়। আবার সেলুন আছে যার, যিনি নাপিত, তিনি চুল কাটেন। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার উদাহরণ। দেখো, এ ধরনের সেবাগুলো বা পেশাগুলো সরাসরি সেবা দেওয়ার সাথে জড়িত। এরা কিন্তু সরাসরি পণ্য দেয় না তোমাদের হাতে, এরা কোনো একটা সেবা দেয় যার মাধ্যমে তারা মুনাফা অর্জন করে। মুনাফা অর্জন কিন্তু একটা উদ্দেশ্য, এটা প্রধান উদ্দেশ্য সবসময় থাকবে ব্যবসার ভিতরে। এরা সরাসরি তোমাদের পণ্য বা ভোগ্য পণ্য দেয় না, এরা তোমাদেরকে সেবা দেবে, সেবার মাধ্যমে তারা মুনাফা অর্জন করবে। এগুলো বৈধ অর্থনৈতিক কাজ, এটা এর ভিতর কোনো অবৈধতা নেই, এটা লিগ্যাল, সরকারি আইন অনুযায়ী এটা যে কেউ করতে পারে। তাই এই কাজগুলো কি প্রত্যক্ষ সেবা বলা হয়। এখন একটা উদাহরণ দেই, এক ব্যক্তি 50 টাকা দিয়ে চুল কাটালো। সেই 50 টাকার বিনিময়ে কি পেয়েছে? আসলে সে এই 50 টাকার বিনিময়ে কোনো উপকার পেয়েছে, কোনো সুবিধা পেয়েছে, তাই না? তার চুল কেটেছে। এভাবে অর্থ উপার্জনের লক্ষ্যে গ্রাহকদের সরাসরি কোনো কাজ করে দেওয়া, অর্থ উপার্জনের লক্ষ্যে কোনো গ্রাহক বা কাস্টমারের সরাসরি কোনো কাজ করে দেওয়া এবং তাকে সন্তুষ্টি দেওয়ার হচ্ছে এই সরাসরি প্রত্যক্ষ সেবার অর্থনৈতিক কাজ বা অর্থনৈতিক কার্যক্রমের সাথে জড়িত। দেখো, এর ভিতরে আবার অনেকে কনফিউজড হয়ে যায় যে আমাদের বাবা মা যে কাজ করে, আমাদের বাবা মার আমাদের যত্ন করে, বাবা আমাদের যত্ন করে, মা বাসায় রান্না করে, সন্তান লালন পালন করে বাবা মা, এই কাজগুলো কি সেবা না? সেবা না, এটা অবশ্যই সেবা, তবে এটা ব্যবসার সাথে সম্পর্কিত না। কারণ এখানে কোনো বাবা মাই সন্তানের কাছ থেকে অর্থনৈতিক কোনো আশা করে না। তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছে, তার মানে তারা কিন্তু কোনো টাকার বিনিময়ে তোমাকে লালন পালন করছে না। এটা হচ্ছে ভালোবাসা বা তাদের কর্তব্য সন্তানের প্রতি, বা সন্তানও একসময় গিয়ে বাবা মার প্রতি কর্তব্য পালন করে। সেগুলো কোনো কিন্তু প্রত্যক্ষ সেবা মানে অর্থনৈতিক কর্মকাণ্ড না, যে কারণে সেটা প্রত্যক্ষ সেবার ভিতরে অন্তর্ভুক্ত হবে না। এখন কিছু প্রত্যক্ষ সেবার গুরুত্বপূর্ণ দিকগুলো আমি আলোচনা করছি, যেগুলো তোমরা শুনলে এবং বুঝতে পারলে তোমরা ক্লিয়ার হবা প্রত্যক্ষ সেবা কোনগুলো। প্রথমেই আসি, প্রত্যক্ষ সেবা ব্যক্তি একা বা দলবদ্ধভাবে দিতে পারে। কোনো একটা ব্যক্তি, কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে কোনো একটা প্রত্যক্ষ সেবা দিতে পারে। তুমি শুধু চিন্তা করো একজন নাপিত, সে একা দিতে পারে। আবার চিন্তা করো কোনো পরিবহন মাধ্যম, সেখানে অনেক ড্রাইভার থাকে, তার হেল্পার থাকে, তারা কিন্তু দলবদ্ধভাবে সেটা দিতে পারে। এরপরে এ ধরনের সেবার একটি থেকে অন্যটিকে সহজেই আলাদা করা যায়। প্রত্যক্ষ সেবা একটা থেকে অন্যটা তুমি খুব সহজে আলাদা করতে পারবা। যেমন কি চিকিৎসক, সে কি দেয়? চিকিৎসা সেবা দেয়। ডাক্তার যিনি, আইন ব্যক্তি, আইনকর্তা মানে আইনজীবী, সে কি দেয়? আইনি সহায়তা দেয়। আবার যে তোমার যে লন্ড্রি, সে কোনো একটা লন্ড্রি সামগ্রী কোনো ওই ধরনের সহযোগিতা করে। তো এই দেখো, একটা ব্যবসা থেকে তুমি সহজেই আর একটা ব্যবসা আলাদা করতে পারবা। এটি পরিবর্তনশীল এবং এর বিনিময়ে যোগ্যতা আছে। এটি পরিবর্তনশীল,
যেমন কি একজন ডাক্তার কি এক ধরনের সেবা দেয়? না, বিভিন্ন ধরনের সেবা দিতে পারে। তো এটার আবার বিনিময় যোগ্যতা আছে। যেমন তুমি একটা লন্ড্রি কাউকে একটা বিনিময়ে তুমি একটা অন্য কোনো কিছু নিতে পারো, অর্থনৈতিক একটা সুবিধা নিতে পারো। সো এটা একটা পরিবর্তনশীল ব্যবসা এবং এর বিনিময় যোগ্যতা আছে। এরপরে হচ্ছে এটি অদৃশ্যমান ও অস্পর্শনীয়, যা ধরা ছোঁয়া বা দেখা যায় না। ডাক্তার যখন কোনো তোমাকে সেবা দেয়, তোমার কোনো রোগ নির্ণয় করে বা রোগ বলে যে তোমার শরীরে এই রোগ, তুমি কি দেখতে পারো এই রোগটা কি, ধরতে পারো, ছুঁতে পারো? না। এই সেবাটা কিন্তু তুমি পাচ্ছ, এটি অদৃশ্যমান এবং অস্পর্শনীয়। সেবাদানকারী থেকে এরূপ সেবা আলাদা করা যায় না। একজন ডাক্তার, তুমি কি চাইলেই তুমি ডাক্তারি করতে পারবা? তুমি চাইলেই কোনো আইনি সহায়তা দিতে পারবা? তুমি চাইলেই কারো চুল কাটতে পারবা? পারবা না। এই কারণে এই সেবাদানকারী থেকে এরূপ একটা সেবা খুব সহজে আলাদা করা যায় না। মানে এটা আলাদা করা, পরিবর্তন বা এক ব্যবসার মালিক থেকে আরেক ব্যবসার মানে আরেকজন চেঞ্জ করব, আমার ডাক্তারি ফার্ম চেঞ্জ করব, এরকম কোনো কিছুই না। আরেকজনের কাছে আমি হস্তান্তর করব, সে ডাক্তারি করবে পরবর্তীতে, সে আইনি সহায়তা দেবে পরবর্তীতে। এটা আসলে এই ব্যবসায় করা যায় না। এরপরে এতে বিশেষ জ্ঞান বা দক্ষতার প্রয়োজন হয়। আমার যদি ডাক্তারি সম্পর্কে আইডিয়া না থাকে, আমি পড়াশোনা করলাম, পরে ডাক্তারি এমবিবিএস কমপ্লিট করলাম, তারপরে সে সম্পর্কে আমার একটা দক্ষতা আসলো, এসপিএস করলাম, তারপরে দক্ষতা আসলো, এর আগে তো আমার দক্ষতা আসে না। বা যিনি চুল কাটেন তার কথাই চিন্তা করো, তুমি চাইলে কি চুল কাটতে পারবা? পারবা না। এটা তোমার একটা দক্ষতা, অনেক দিন সাধনা করে, অনেক দিন ট্রেনিং নিয়ে, তোমাকে ডেভেলপ করে তারপরে তুমি কিন্তু তাকে সুবিধা দিতে পারবা কোনো একজন লোককে। তো এই দক্ষতা কিন্তু সহজেই অর্জন করা যায় না, খুব কঠিন অর্জন করা। তাই এতে বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন হয়। সর্বশেষ হচ্ছে এটি একটা স্বাধীন পেশা। এখানে স্বাধীনতা আছে। যে একজন লন্ড্রি ব্যবসায়ী, সে কি কারো অধীনে চাকরি করে? না, কোনো অধীনতা নেই। সে চাইলে দোকান বন্ধ করুক, সে লন্ড্রি খুলুক, লন্ড্রি বন্ধ রাখুক, কাজ করুক, কাজ না করুক, সেটা একমাত্র তার ইচ্ছা। তার ইচ্ছা, সে স্বাধীনভাবে তার কর্ম করতে পারে। তো প্রত্যক্ষ সেবাটা আমি যদি এক লাইনে বলি, অর্থ উপার্জনের লক্ষ্যে ভোক্তা বা গ্রাহকের প্রয়োজন ও চাহিদা পূরণের সক্ষম কোনো কাজ। অর্থ উপার্জনের লক্ষ্যে ভোক্তা বা গ্রাহকের প্রয়োজন ও চাহিদা পূরণে কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি সরাসরি দেওয়াকে প্রত্যক্ষ সেবা বলে। সরাসরি, কিন্তু এখানে কোনো একজনের মাধ্যমে না, একদম সরাসরি দেওয়াকে প্রত্যক্ষ সেবা বলে। আমরা প্রত্যক্ষ সেবা সম্পর্কে একটা কমন আইডিয়া পেয়েছি। এখন যখন আমরা প্রত্যক্ষ সেবাটা বুঝলাম, এর বৈশিষ্ট্যও আমরা কিন্তু অনেকাংশে বুঝে যাব, তাই না? এর বৈশিষ্ট্য আমাদের কাছে এখন ইজি। এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব। বৈশিষ্ট্য প্রথমে দেখো, তার প্রত্যক্ষ সেবাটা আমরা বুঝলাম, এর বৈশিষ্ট্য কি রকম হতে পারে। তুমি প্রথমে চিন্তা করো, আমি একটা কথা বলেছি, অস্পর্শনীয়। এটা একটা বৈশিষ্ট্য, আমি লিখে দেই একটু। অস্পর্শনীয় বা ইনটেনজিবল। দেখো, সেবা কিন্তু ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায় না। এই সুবিধা শুধু অনুভব করা যায়। আমি এর আগেও বলেছি, এটা ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়। গ্রহীতা এ সুবিধা পেলে উপকৃত হন। যেমন আমরা অসুস্থতা চিকিৎসকের কাছে যাই, চিকিৎসক রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র দেন, তাই না? ওষুধ, তোমার এই ওষুধ খেতে হবে, তুমি এই ওষুধ, এই এক্সরে গুলো করাও, তারপর একটা ওষুধ দেয়, ওষুধগুলো এটাকে বলে ব্যবস্থাপত্র দেয়। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ খেয়ে আমরা কিন্তু ভালো হই বা আরোগ্য লাভ করি। এই যে চিকিৎসকের দেয়া এই সেবা কিন্তু তুমি স্পর্শ করতে পারছো না। তো এটা সহজেই বলা যায় প্রত্যক্ষ সেবা অস্পর্শনীয়। এরপরে এর মালিকানা স্থানান্তর যোগ্য নয়। স্থানান্তর যোগ্য নয় মানে এরকম, এটা একটা বিশেষ দক্ষতা, তাই না? ডাক্তার যে করেন, ডাক্তারি যে করেন, তার একটা বিশেষ দক্ষতা, যে আইনি সুবিধায়
দেয় তার একটা বিশেষ দক্ষতা, যে লন্ড্রি বা সেলুন ওপেন করে এটা তার একটা বিশেষ দক্ষতা। সে কিন্তু এটা কিন্তু হস্তান্তর করতে পারে না। তুমি চাইলে কিন্তু তার কাছ থেকে যে এই সুবিধাটা আমার কাছে হস্তান্তর করো, আমি পরবর্তীতে এই কাজ করব, এটা কিন্তু চাইলেই সেটা পারা যায় না। সেবা বাস্তব বা দৃশ্যমান কোনো বস্তু না হয়, এটা কোনো বাস্তব বা দৃশ্যমান বস্তু না হয়, এর মালিকানা হস্তান্তরের প্রশ্নই আসে না। যে ব্যক্তি সেবা দিয়ে সন্তুষ্ট লাভ করে সে অন্যের কাছে বিক্রি করতে পারে না, সেটা কিন্তু অন্যের কাছে বিক্রি করতে পারে না, সে তাকে নিজেরই দিতে হয়। তাই সেবার মালিকানা কখনো হস্তান্তর করা যায় না। এরপরে আসো সংরক্ষণ বা মজুতযোগ্য নয়। আচ্ছা, আমরা আগেই বলেছি সেবা কোনো পণ্য না বা ধরা ছোঁয়া যায় না। যে জিনিসটা তুমি ধরতে পারছো না, ছুঁতে পারছো না, সেই জিনিসটা কিভাবে তুমি মজুত করবা? এটা প্রথমেই প্রশ্ন আসে না, এটা তো মজুতযোগ্য নয়। তার মানে কি, সেবা যখন প্রয়োজন হয় গ্রাহক ওই সময় তার সেবাদানকারীর কাছ থেকে নিয়ে থাকে। তোমার যখন প্রয়োজন, তোমার চুল বড় হয়েছে, তোমার চুল কাটতে হবে, তোমার তখন প্রয়োজন, যখন প্রয়োজন তখন তুমি নাপিতের কাছে যাও, সেলুনে যাও, গিয়ে তোমার চুল কাটিয়ে আনো। তাহলে কি, এটা ওই সময় যখন প্রয়োজন হবে তখন তুমি সেটা নিবারণ করতে পারছো। এটা কোনো মজুত করে রাখা না, বা ওই নাপিত বা সেলুন সে মজুত করে রাখেনি, তুমি যখন আসবে তখনই সেটা হয়ে যাবে বা করবে, অটোমেটিক্যালি দিয়ে দেবে, এরকম কিছু না। কিন্তু যেহেতু এটা পণ্য না, সেহেতু এটা মজুত করা অসম্ভব। তারপরে প্রয়োজনের আগে নিয়ে তা সংরক্ষণ করা যায় না। চিকিৎসকগণ হাসপাতাল বা ক্লিনিকে রোগীদের সেবা দেওয়ার জন্য সব ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকেন। কোনো একজন চিকিৎসক হাসপাতাল বা ক্লিনিকে রোগীদের সেবা দেওয়ার জন্য সব ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকেন। তার কিন্তু কিছু যন্ত্রপাতি আছে। একজন চিকিৎসক অনেক কিছু দেখেন, যে ডাক্তার, যে যেমন দন্ত চিকিৎসক, সে কিন্তু দাঁতের চিকিৎসা করে, তার দেখবো অনেক যন্ত্রপাতি আছে, সেগুলো নিয়ে সে কিন্তু প্রস্তুত থাকে। এরপরে এক্সরে মেশিন থাকে। একজন রুগী যাওয়ার পরে চিকিৎসকগণ সেবা দেওয়ার সুযোগ আসে। রুগী যাবে, তারপরে সে কিন্তু সেবা দিতে পারবে, সে কিন্তু জিনিসটা সরাসরি সেবা দিতে পারবে। এছাড়া কিন্তু সম্ভব না সে সরাসরি ইনডিরেক্টলি কোনো মাধ্যমে সেবা দিবে না। চিকিৎসক নিজে উপস্থিত থেকে যে সেবা গ্রহণ করবে, সেবা গ্রহণকারীকে সে সেবা দিয়ে থাকবে। রোগী কখনোই এ সেবা চিকিৎসকের কাছ থেকে নিয়ে জমা রাখতে পারে না। সে কি একবার সেবা নিল, তারপরে সেটা কি জমা রাখতে পারবে ভবিষ্যতের জন্য? কখনোই না। তাই বলা যায় যে সেবা কখনো সংরক্ষণ বা মজুতযোগ্য নয়। এরপরও আসো গ্রাহকের কাছাকাছি অবস্থান। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তোমার দেখবা যে জিনিসগুলোর চাহিদা যেখানে বেশি, যেখানে মানুষজন বেশি, যেখানে একটা আবাসিক এলাকা, যেখানে গ্রাহকের উপস্থিতি বেশি, সেখানেই কোনো একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে উঠছে। যেখানে লোক নেই, মানুষ নেই, একটা গ্রামের ভিতরে মানুষ থাকে না, সেখানে তুমি যদি একটা সেলুন খুলে বসো, সেখানে সেলুনে কেউ আসবে না, স্বাভাবিক। যেখানে মানুষ আসে সেখানে এই সেবা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়। বেশি সংখ্যক গ্রাহকের অবস্থান আছে এমন জায়গায় প্রত্যক্ষ সেবা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। যেমন আবাসিক এলাকায় দেখবা যে সেলুন, ক্লিনিক এগুলো গড়ে উঠছে। বাণিজ্যিক এলাকায় কনসালটেন্সি ফার্ম গড়ে উঠছে, অডিট ফার্ম গড়ে উঠছে। ঠিক আছে, এই গ্রাহকের উপস্থিতি যেখানে আছে সেখানেই তোমার এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। এরপরে অবিচ্ছিন্নতা। দেখো, অবিচ্ছিন্নতা মানে কি, সেবা প্রদানকারীর কাছ থেকে আলাদা করা যায় না। যে সেবা প্রদান করে তার কাছ থেকে তুমি ওই সেবাটা কখনোই আলাদা করতে পারবে না। মানে এটা তার একটা দক্ষতা, তুমি কিভাবে আলাদা করবা এটা স্পর্শ করা যায় না। তুমি একটা ভোগ্য পণ্য আলাদা করতে পারো, একজন পণ্য বিক্রয় করে একজন মুদি দোকানদারের কাছ থেকে তুমি একটা চালের বস্তা আলাদা করতে পারো, কিন্তু একজন সেবা প্রদানকারী ব্যক্তির কাছ থেকে তুমি কখনোই সেই সেবাটা আলাদা করতে পারবে না, কারণ এটা তার দক্ষতা, এটা কোনো পণ্য নয়। সেবা দেওয়ার সময় সেবাদানকারীর উপস্থিত থাকা আবশ্যক। সেবাদানকারী যদি উপস্থিতি না থাকে তাহলে কিন্তু সে সেবা দিতে পারবে না। যেমন রোগীকে সেবা দিতে হলে চিকিৎসকের উপস্থিত থাকা বাধ্যতামূলক।
একইভাবে আইনি লড়াইয়ের জন্য আইনজীবীর উপস্থিত থাকা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। এরপরে আসো দৃশ্যমান বস্তুর সম্পৃক্ততা। দেখো এই জায়গাটা দেখো, সেবা প্রদানকারী একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সেবা প্রদান করার জন্য কিছু একটা দৃশ্যমান বস্তু বা তার কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি বা বিভিন্ন কিছু লাগতে পারে। যেমন যে নাপিত যে সেলুন ওপেন করে তার কিন্তু চুল কাটতে কি কাঁচি লাগে না? কাঁচি লাগে। এরকম কিন্তু যেমন একজন ডাক্তারেরও কিছু যন্ত্রপাতি লাগে। যেমন তোমার একজন প্রেশার ডাক্তার প্রথমে প্রেশার মাপে, তোমার প্রেশার কত আছে, তার কিন্তু একটা মেশিন দরকার হয়, তাই না? এরকম সেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন দৃশ্যমান বস্তুর প্রয়োজন হয়ে থাকে। যেমন চিকিৎসা সেবার জন্য চিকিৎসা যন্ত্রপাতি, তথ্য সেবার জন্য কম্পিউটার বা টেলিফোন, এবং বন্টন সংক্রান্ত সেবার জন্য যানবাহন। এই যে জিনিসগুলো তোমার দরকার হয়। সর্বশেষ আসো পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা একজন সেবাদানকারীর প্রদত্ত সেবা সবসময় একই মানের নাও হতে পারে। আমরা কিন্তু একই ব্যক্তির কাছে একই সমস্যা নিয়ে অনেক সময় যাই, একই ধরনের সেবা পাই না, তাই না? এরকম হতে পারে। আবার দেখা যায় যে কোনো একজন ডাক্তার তার রুগী দেখবে, তো 5 জন রুগী আছে একই রোগের, 5 জনেরই জ্বর হয়েছে, কিন্তু সবাইকে কি ডাক্তার সেম ওষুধ দেবে? সবাইকে সেম ওষুধ দেবে না, কারণ প্রত্যেককেই দেখবে যে প্রত্যেকের মানসিকতা কিরকম, প্রত্যেকের কি পরিস্থিতিতে এটা বর্তমানে আছে। কারো জ্বর বেশি থাকতে পারে, কারো কম থাকতে পারে, বা কারো শেষ পর্যায়ে থাকতে পারে। হ্যাঁ, তো এই যে মন মানসিকতা এবং তাদের বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করেই ডাক্তার কিন্তু তার ব্যবস্থাপত্র দিবেন। তো বলা যায় যে একজন সেবাদানকারীর প্রদত্ত সেবা সবসময় এক হবে না, এটা পরিবর্তনশীল। তো আমাদের প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য এগুলো পড়লেই মোটামুটি কভার হবে। এরপরে আমি আরেকটা নতুন টপিক পড়াবো তোমাদের। এটা হচ্ছে প্রত্যক্ষ সেবার প্রকারভেদ। প্রত্যক্ষ সেবার প্রকারভেদ। দেখো, প্রত্যক্ষ সেবা বিভিন্ন ধরনের হতে পারে, প্রধানত 5 প্রকার। আমি 5 প্রকার সম্পর্কে তোমাদের আলোচনা করব। আমি দেখো প্রথমে আমি বোর্ডে লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসায়। পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসা। এরপর আসো ব্যক্তিগত সেবাকেন্দ্রিক ব্যবসা। পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসা, এরপরে ব্যক্তিগত সেবাকেন্দ্রিক ব্যবসা, এরপরে হচ্ছে বন্টন সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা, বন্টন সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা, এরপরে হচ্ছে তোমার পণ্য সরবরাহ সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা, সর্বশেষ হচ্ছে তোমার তথ্য সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা। আমি প্রত্যেকটাই আলাদা আলাদা আলোচনা করছি। তথ্য সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা। দেখো, প্রথমে আমি কি লিখেছি? প্রথমে আমি লিখেছি পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসা। এখন
পেশা জিনিসটা কিন্তু আমরা বুঝি মোটামুটি আমাদের প্রফেশনাল সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। পৃথিবীতে অনেক পেশা আছে যেগুলো সরাসরি সেবা প্রদানের সাথে সম্পৃক্ত। যে আমরা সরাসরি সেবা প্রদানটাকেই পেশা হিসেবে নিচ্ছি। এরকম পেশা হচ্ছে তোমার যেমন একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন কনসালটেন্সি ফার্ম যে খুলে ওপেন করে, এরকম একজন একটি অডিট ফার্ম, ওকালতি, এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু সরাসরি পেশাকেন্দ্রিক বা পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসা। দেখো, এসব ব্যবসার কিছু পেশাগত নিয়ম নীতি থাকে। তো শিক্ষাগত যোগ্যতা ছাড়াও এসব ব্যবসা পরিচালনায় ব্যবহারিক জ্ঞান অর্জন ও সরকারের অনুমতি নিতে হয়। তোমার শিক্ষাগত যোগ্যতা আছে, একটা ডাক্তারি করবা, তুমি একটা ফার্ম খুলবা, তুমি একটা অডিট ফার্ম খুলবা, তখন কিন্তু তোমাকে কিছু নিয়ম নীতি ফলো করতে হবে এবং সরকারের পারমিশন নিতে হবে তুমি আসলে অডিট ফার্মটা ওই জায়গায় খুলতে পারবা কিনা। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পেশাগত সেবার গুণগত মান উন্নত হয়। তোমার দক্ষতা যত ভালো হবে, তোমার যোগ্যতা যত বেশি হবে, তোমার ক্ষেত্রে পেশাগত সেবার মান উন্নয়ন হবে। এরপরে আসো ব্যক্তিগত সেবা কেন্দ্রিক ব্যবসা। ব্যক্তিগত মানে পার্সোনাল সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। দেখো, ব্যক্তিগতভাবে যে সেবা দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করা হয় তাকে ব্যক্তিগত সেবা কেন্দ্রিক ব্যবসা বলে। আমি এমন কোনো ব্যবসা সরাসরি সেবা দিব যার মাধ্যমে আমি অর্থ উপার্জন করব। এরকম কি আছে? এরকম দেখো, একজন সেলুন ব্যবসায়ী, একজন লন্ড্রি ব্যবসায়ী যে সরাসরি কিন্তু সেবা দিচ্ছে, একজন টেইলর, একজন কামার, কুমার, নাপিত, এরা কিন্তু সরাসরি সেবা দিচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু তিনি বা সে তোমার নিচ্ছে, অর্থনৈতিক বা অর্থ নিচ্ছে। তো এই সেবা ব্যক্তির দক্ষতা ও কৌশলের উপর নির্ভরশীল। তার দক্ষতা যেরকম হবে সে সেরকম মুনাফা পাবে। দেখো, এতে ব্যক্তি যত বেশি যোগ্য ও দক্ষ হবেন পেশার মানও তত বেশি উন্নত হবে। একদম সিম্পল। তার দক্ষতা যত ভালো হবে, তার যোগ্যতা যত বেশি হবে, তার পেশাগত সার্ভিসের মানও তত ভালো হবে। তৃতীয় হচ্ছে বন্টন সংক্রান্ত সেবা কেন্দ্রিক ব্যবসা। দেখো, পণ্যদ্রব্য বন্টনের মাধ্যমে বন্টন সংক্রান্ত সেবা কেন্দ্রিক ব্যবসায়ের সেবা নিশ্চিত করা হয়। তুমি একটা পণ্য, উৎপাদিত পণ্যদ্রব্য একটা জেলায় হচ্ছে, তুমি সেটা বর্তমানে রাজশাহী তুমি আম পাচ্ছ, রাজশাহীর আম পাচ্ছ কিসের মাধ্যমে? বন্টন সংক্রান্ত পরিবহনের মাধ্যমে। এই পরিবহনগুলো কিরকম হতে পারে? যেমন নদী পথে হতে পারে, রেল পথে হতে পারে, আকাশ পথে হতে পারে বা স্থল পথে হতে পারে। এই সুবিধাগুলো, এই পরিবহনগুলো আমাদের এক জেলার পণ্য আমাদের কাছে এনে দেয়, সেটাও একটা বন্টন সংক্রান্ত। তারা কিন্তু সেবা দিচ্ছে, তারা কিন্তু আমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। তাই এরূপ ব্যবসার মাধ্যমে ব্যবসায় চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিয়ে মুনাফা অর্জন করতে পারছে। এরপরটা হচ্ছে পণ্য সরবরাহ সংক্রান্ত সেবা কেন্দ্রিক ব্যবসা। প্রায় কাছাকাছি দুটোই। দেখো, এক্ষেত্রে পণ্যদ্রব্য উৎপাদক বা আমদানিকারকের কাছ থেকে সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তা বা সর্বশেষ ক্রেতার কাছে সরবরাহ করা হয়। মধ্যস্থ ব্যবসায়ী থাকে এখানে। এরূপ পণ্য সামগ্রী সেবা কেন্দ্রিক ব্যবসার সাথে জড়িত থাকে। এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে তথ্য সংক্রান্ত সেবা কেন্দ্রিক ব্যবসা। তথ্য সংক্রান্ত, আমরা অনেক কিছু আমাদের প্রয়োজন হয়, আমাদের বাজারের আজকে কি অবস্থা, বাজারে কি পরিমাণ পণ্যদ্রব্য উঠেছে, এর দাম কিরকম, এ কিন্তু সবকিছু আমরা তথ্য পেয়ে থাকি। কিরকম? কিসের মাধ্যমে? অনেকগুলো মাধ্যম আছে। যেমন ইলেকট্রনিক মিডিয়া আছে। তোমরা এখন মোবাইল, ফেসবুক ওপেন করো, ফেসবুকে কোনো একটা পণ্যের দাম বাড়লে কোনো একটা, ধরো প্রথম আলো পেজ বা কোনো একটা মাধ্যমে তুমি কিন্তু জানতে পারছো। এরপর ধরো প্রিন্ট মিডিয়া, যেমন এই পত্রিকা তুমি প্রতিদিন পড়লে পরে তুমি এটা জানতে পারবা। ই কমার্স, ইন্টারনেট, ইমেইল, ওয়েবসাইট, মাল্টিমিডিয়া প্রভৃতির মাধ্যমে তুমি কিন্তু এই সেবাগুলো পেয়ে যাচ্ছ। যেমন দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয় বস্তু বা বিষয় সম্পর্কে জানা তোমার অপরিহার্য হয়ে উঠেছে, যেটা সম্ভব হচ্ছে এই মাধ্যমগুলোর মাধ্যমে। এই তথ্য সংক্রান্ত সুবিধা বা সেবা তুমি পেয়ে যাচ্ছ এই মাধ্যমগুলোর ভিতর। তা উল্লেখিত ব্যবসাগুলো প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায়, সব ধরনের সেবামূলক ব্যবসায় কোনো না কোনোভাবে এগুলোর আওতায় পড়ে। তো বলা যায় এই যে বাংলাদেশে, মানে বাংলাদেশ বলো, পৃথিবীতে যে ধরনের সব ধরনের সেবা কেন্দ্রিক যে ব্যবসাগুলো আছে সবগুলোই মোটামুটি এই পাঁচটার ভিতরে পড়বে। তো এই পাঁচটা দিয়ে সবগুলোই জাজ করা যাবে যে এটা কোন ধরনের সেবা কেন্দ্রিক ব্যবসা। তো আমরা বুঝতে পারলাম যে প্রত্যক্ষ সেবার প্রকারভেদ বা তাদের কোন কোন সেবা বর্তমানে চালিত আছে, এরকম কিছু। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আবার পরবর্তী ক্লাসে প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো।